কিন্তু মাঝে মাঝে ওসমানের আইডিতে যাওয়া থেকে অবশ্যই নিজেকে আটকাতে পারেনি তিশা। সেসব কথা ভাবা বাদ দিয়ে তিশা হতাশার শ্বাস ফেলে হাঁটতে শুরু করে। ও কিছু চকলেট আর চিপস কেনার জন্যই এসেছিল দোকানে। তাহিয়া ওর উপর রাগ করে আছে, ওর রাগ ভাঙানোর জন্য এসব কিনতে আসা। রাগের কারণ অবশ্য আছে, তিশা তাহিয়ার গিফট পাওয়া চকলেট চুরি করে খেয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে তাকাতেই তিশার বুকটা ধক করে ওঠে। পুরনো সেই ব্যথা আবারও হানা দেয়। ওসমান বারিশের সাথে কথা বলতে বলতে এদিকেই আসছে। তিশা গাছের পেছনে লুকাতেই যাবে, এমন সময় অপরিচিত এক ছেলে ওকে আটকে দেয়। বারিশ নিজের গম্ভীর স্বভাবটাও এখনো অব্যাহত রেখেছে। ওসমান আর চোখে এক পলক ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। তোর কি কোষ্ঠকাঠিন্য হয়েছে? বারিশ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলে, কেন? না মানে মুখটা সবসময় যেভাবে কঠিন করে রাখিস, তাতে মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছে তোর। বারিশ জবাব দিল না। ওসমানও ক্ষণকাল চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, মাস্টার্স তো শেষ, তো জয়েনিং কবে? দ্রুতই। বারিশের এমন অস্বাভাবিক গম্ভীর আচরণ ওসমান হজম করতে পারছে না। চোখ শুরু করে বারিশের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর ও সামনে তাকালো এবং সাথে সাথে ওর মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও বিড়বিড় করে বলল, একে তো এই ভূতরানী আমাকে ইগনোর করে চলেছে, তার উপর অন্য ছেলের সাথে কেমন পীড়িতের আলাপ জুড়ে দিয়েছে দেখো। বাড়ির ভ্রু কুচকে বলে। কি বললি? ওসমান হঠাৎ খ্যাপাটে গলায় বলে। তোর হাগা কষা, সেটাই বললাম বেয়াদব কোথাকার। বারিশ হতভম্ব হয়ে গেল। ও অস্পষ্ট স্বরে বলে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো কিভাবে? আমার বোনটাকে এখনো পটাতে পেরেছিস? সারাক্ষণ তো আমাদের বাড়িতেই পড়ে থাকে। তুই কি আদৌ পুরুষ? বাড়ি যার পরনায় অবাক হয়ে গেল। ও ওসমানের হঠাৎ এমন পরিবর্তনে কাট কাট গলায় বলল, মাথার তার ছিঁড়েছে? কি বলছিস? ভুল বলেছি? বিয়ে হওয়ার 2 বছর হয়ে গেছে, অথচ আমার বোন তোকে দূর সম্পর্কের স্বামী তো দূর, মানুষ হিসেবেও দেখে না। লজ্জা শরম নেই তোর? বারিশ উল্টো ঘুরে যেতে যেতে বলল। পাশের পুকুরে গিয়ে ডুব দে। বারিশ চলে গেল। ওসমান তিরিক্ষ মেজাজে সামনে তাকায়। ছেলেটা নিজের পেছন থেকে ফুল বের করেছে। তা দেখে ওসমান লম্বা লম্বা পা ফেলে সেদিকে চলে গেল। গিয়ে এই গম্ভীর গলায় বলল। কি হচ্ছে? তিশা ওর হঠাৎ আগমনে চমকে ওঠে। ছেলেটা ভ্রু কুঁচকে তাকায়। ওসমান পুনরায় বলে। কথা বলছো না কেন? তিশা নিজেকে সামলে নিয়ে কণ্ঠটা গম্ভীর করে বলে। যা হওয়া উচিত তাই হচ্ছে। কথাটা বলেও ছেলেটার হাত থেকে ফুলটা নিয়ে নেয়। তারপর পুনরায় বলে, আমি কি বিয়ে করব না? আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। তিশা ইশারায় ছেলেটাকে হাঁটতে বলে। ছেলেটা তো খুশিতে গদগদ হয়ে গেছে। সাথে সাথেই তিশার সাথে হাঁটতে শুরু করে দেয়। তিশাও সাথে হাঁটতে শুরু করে দেয়। অন্যদিকে ওসমান রেগে আছে প্রচন্ড। ও হাত মুষ্টিবদ্ধ করে পাশে পড়ে থাকা একটা ইটের টুকরোতে লাথি মারে এবং অত্যন্ত খ্যাপাটে গলায় বলতে লাগে। ঋতুরানীর সাহস বেড়েছে দেখছি। তোমাকে ছাড়বো না আমি। তোমার আমার বিয়ে হবে জিনদের সাথে কবরস্থানে। বাড়ি শুট করে পেছনে এসে বলে। তাহলে এই ব্যাপার। ওসমান খানিকটা চমকায়, তবে বারিশকে সেটা বুঝতে না দিয়ে ও কাট কাট গলায় বলে। চুপ কর বেয়াদব। তোর মতো বলদ আমি আজ পর্যন্ত দেখিনি। আয়শাকে পটাতে পারছিস না? তোর উচিত পুকুরে গিয়ে ডুবে মরা। আর একটু আগে নিজে যে লেভেলের অপমানিত হলি, তোর তো উচিত জিনের ছেলার হাতে নিজেকে সঁপে দেওয়া। আয়শা ভীষণ চিন্তিত দিশাকে নিয়ে। মেয়েটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ওসমানের প্রতিও রাগ দেখাতে পারছে না, কারণ নিজের ভাইয়ের দোষও কিভাবে দিবে আয়শা? ভালোবাসা কি জোর করে হয় নাকি? ওদের দুজনের কথা ভেবে আয়শা হতাশার শ্বাস ফেলে ক্লাসে প্রবেশ করে। চতুর্থ ইয়ারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু হয়ে গেছে। গালে হাত দিয়ে আয়শা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগে। ওর কানে কিছু গুঞ্জন ভেসে আসছে, হয়তো নতুন কোনো লেকচারার ওদের ক্লাস নেবে। সেসব বিষয়ে আয়শার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কিছুক্ষণ পর কারো একজনের পদধ্বনি শোনা গেল। সকলেই নতুন লেকচারারকে সালাম দেয়। লেকচারারের সালামের জবাব কানে পড়তেই আয়শার চোখ বড় বড় হয়ে গেল। ও চৌকিতে সামনে তাকালো। বাড়ির শার্ট ইন করে টাই বেঁধে নতুন এক গ্রুপে ক্লাসে উপস্থিত হয়েছে। আয়শা হতভম্ব গলায় বিড়বিড় করে বলে। হোয়াট? বারিশ নিজের পরিচয় দিতে লাগে। এতদিন ছিলাম স্টুডেন্ট, আর আজ তোমাদের লেকচারার। নিজের পছন্দের ক্যাম্পাস থেকে যেতে ইচ্ছে করছে না, তাই রয়ে গেলাম। বারিশ এবার ক্লাস নিতে শুরু করে দেয়। মেয়েদের মধ্যে বেশ উত্তেজনা কাজ করছে। ভার্সিটির সবাই ছিল বুড়ো স্যার। হুট করে এমন কম বয়সী স্যার দেখে ওদের মন ফুরফুরে হয়ে গেছে।
অবশ্য আরও একজন ইয়াং স্যার আছে, তবে তিনি অন্য ডিপার্টমেন্টের। লেকচার দেওয়ার পাশাপাশি বারিশ আর চোখে একবার আয়শার দিকে তাকায়। আয়শা নিজের হতভম্ব ভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। হুট করেই বারিশ বলে, ইউ স্ট্যান্ড আপ। আয়শা চমকে ওঠে। বারিশ পুনরায় বলে, হ্যাঁ তোমাকেই বলছি। আয়শা দ্রুত উঠে দাঁড়ায়। বারিশ বলে, এতক্ষণ আমি কি পড়াচ্ছিলাম? আয়শা থতমত খেয়ে গেল। ও জানেই না লেকচারের প্রতি ওর কেন লেকচারের প্রতি ওর কোনো মনোযোগই ছিল না। বারিশ ক্ষণকাল চুপ থেকে বলে, কথা বলছে না কেন? একজন টিচার যখন কিছু জিজ্ঞাসা করে তখন জবাব দিতে হয়। আয়শা ওর ধমক শুনে ভয় পেয়ে গেল। ও আমতা আমতা করে বলে, সরি। সরি শেষে কিছু একটা যোগ করতে মনে হয় ভুলে গেছো। কি? এটাও আমি বলে দেবো। বাকিরা বলো তো ও কি ভুল করেছে? সবাই সমস্বরে বলে। ইয়েস। আয়শা নিজেকে শুধরে বলে। সরি স্যার। বারিশ ওকে ইশারা করে বলে। সিট ডাউন। আয়শা বসে পড়ে। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ডিয়ার ক্লাস, সব সময় লেকচারারের দিকে মনোযোগ রাখবে, নয়তো আমি যেমন শান্ত আবার তেমনি কঠোরও হতে পারি। সবাই মনোযোগ দিল। বারিশ ক্লাস নিতে শুরু করে। আয়শা ওকে মুখ ভেঙচি কেটে মনে মনে বলে, আমাকে অপমান করার জন্যই এসেছে শালা। এমনি তো মুখটা গম্ভীর করে রাখতে, এখন টিচার হয়ে তো অ্যানাকোন্ডা সাপের মতো ফোঁস করতে শুরু করে দিয়েছে। বারিশ ক্লাস নেওয়ার পাশাপাশি অনেক কিছুই খেয়াল করলো। যেসব জিনিস স্টুডেন্ট থাকা অবস্থায় করতে পারেনি, সেসব এখন টিচার হয়ে খুব সহজেই করতে পারছে। আয়শা যে সিটে বসেছে সেই সিট বরাবর ছেলেদের একটাই সিট আছে। ওখানে যে ছেলেটা বসেছে তার নজর শুরু থেকে আয়শার দিকেই ছিল। বারিশ গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, এই যে লাল শার্ট। লাল শার্ট পরে আসা সব ছেলে ঘাবড়ে যাওয়া মুখে বারিশের দিকে তাকায়। ওদের কনফিউশন ক্লিয়ার করার জন্য বারিশ বলে, পেছনে লাল শার্ট, দাঁড়ো। ছেলেটা ভয়ে ভয়ে দাঁড়ালো। বারিশ বলতে লাগলো, জয়নিং এর প্রথম দিনে কাউকে শাস্তি দিতে চাচ্ছি না, তাই বলছি মনোযোগ পড়াশোনার দিকে রাখো। আমার খারাপ আচরণ দেখাতে চাই না তোমাদের। আজিম গাছ থেকে ঝরে পড়া পাতা এক এক করে ছিঁড়ছে আর দীর্ঘশ্বাস ফেলছে। জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। আজকাল কিছুই ভালো লাগে না। অপরিচিতার সাথে চিঠির বিনিময়ে ঠিক যতটা আনন্দময় ছিল, এখন ঠিক ততটাই হতাশা ঘিরে ধরেছে ওকে। কোনোভাবে মারিয়াকে নিজের অপরিচিতা হিসেবে মানতে পারছে না ও। সম্প্রতি ও একটা কোম্পানির বড় পোস্টে চাকরি পেয়েছে। কাজ মোটামুটি ভালোই চলছে, তবে ভীষণ বোরিং লাইফ কাটছে। বারিশ নিজের টিচিং আর ওসমান ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আগের মতো আড্ডা দেওয়া হয় না। তার উপর অপরিচিতা থেকেও নেই। আজিম পাতা ছেঁড়া বাদ দিয়ে উঠে পড়ে। অফিসের পেছনের গাছগাছালির নিচেই বসেছিল। ব্রেক টাইম শেষ হতেই চলেছে, তাই ও ভেতরে যেতে লাগে। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে ও লিফটের দিকে যেতে লাগলো। মারিয়া নিজের বাবার কোম্পানি দেখতে এসেছিল। লিফটে প্রবেশ করে 5তলা বাটনে প্রেস করে ও সামনে তাকাতে দেখে আজিম আসছে। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত লিফট বন্ধ করার বাটনে ক্লিক করতেই কিন্তু কাজ করছে না। ওর বাটন ক্লিক করার মাঝি অন্যমনস্ক আজিম ভেতরে প্রবেশ করে। ও এখনো মারিয়াকে দেখেনি। মারিয়া অস্থিরতায় ছটফট করছে। আজিম বড় একটা হাই তুলে পাশে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল এবং পাশাপাশি হাই অর্ধেক জায়গায় গিয়ে আটকে গেল। হুঁশ হারিয়ে লিফট থেকে বেরোতে ধরলে দরজা বাড়ি খেয়ে দূরে ছিটকে গেল। ও মাথা চেপে ধরে আর চোখে মারিয়ার দিকে তাকালো। মারিয়া নিজের ব্যাগ খামচে ধরে অন্যদিকে তাকিয়ে আছে। অন্য সময় হলে দুজন দুদিকে পালিয়ে যেতেই পারত, কিন্তু এবার ফেসে গেছে ওরা। তবুও লিফটের দুকোনায় গিয়ে দুজনে চিপকে থাকলো। হয়তো মনে মনে দোয়া করতে লাগলো লিফট যেন দ্রুত গন্তব্যে চলে যায়। ওদের দোয়া হয়তো অন্যভাবে কাজে লাগে। লিফট থেমে গেল, কিন্তু সেটা ভুল জায়গায়। তার মানে হচ্ছে লিফট বন্ধ হয়ে গেছে বিরাট এক ঝাঁকুনি দিয়ে। এতে করে মারিয়া আর আজিম দুজনেই বেশ ঘাবড়ে গেল। ওরা দুজন করাঘাত করতে লাগলো, কিন্তু লাভ হচ্ছে না। মারিয়া কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। লিফটে একটা টেলিফোন রয়েছে। আজিম চটজলদি সিকিউরিটি গার্ডকে ফোন করে বলতে লাগলো। আমরা আটকে গে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে সিগন্যাল কেটে গেল এবং লিফটের লাইটটাও বন্ধ হয়ে গেল। এতে করে মারিয়া প্রচণ্ড ভয় পেয়ে বলতে লাগলো, এবার কি হবে? আমরা ফেসে গেছি। বলতে আপত্তি নেই, আজিমও ভয় পেয়েছে। তবুও কণ্ঠটা স্বাভাবিক করে বলে। রিল্যাক্স, ওরা আমাদের বাঁচিয়ে নেবে। মারিয়া শান্ত হতে পারে না। ওর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ও অস্পষ্ট স্বরে বলে, আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই। মারিয়া মেঝেতে বসে পড়েছে। আজিম এক পলক ওর দিকে তাকিয়ে থাকার পর নিজেও মেঝেতে বসে পড়ে। তারপর সম্পূর্ণ টপিক পরিবর্তন করে বলে, শার্লক হোমস পছন্দ করেন কেন? মারিয়া চমকালো ও হতভম্ব গলায় বলল, কি?
ওর মধ্যে কি এমন আছে যা আপনার ভালো লাগে? মারিয়া কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলতে লাগলো। শার্লক হোমসের বুদ্ধিমত্তা, ওর বুদ্ধিমত্তা আমি খুবই এনজয় করি। আর একটা কারণ হচ্ছে, খুনি যতই চালাক হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে এবং তার প্রাপ্য শাস্তি সে পাবেই। আজিম খেয়াল করলো মারিয়া ভয়ে আর কাঁপছে না, বরং নিজের ভালো লাগার জিনিস নিয়ে কথা বলার সময় ওর গলায় কাঁপছে। সেই কাঁপুনি আনন্দের উচ্ছ্বাসের। মারিয়া বলতে লাগলো। আর আপনার কেন ভালো লাগে? রহস্যময় জিনিস বেশি পছন্দ। আমরা যা ভাবি সবসময় তা হয় না। শেষে গিয়ে বড়সড় সারপ্রাইজ পেতে মজা লাগে আমার। এই যেমন আমরা সারপ্রাইজ পেয়েছি, চিঠির মালিককে দেখে তো আমরাও টুইস্ট পেয়েছি। কথাটা বলে মারিয়া হাসলো। আজিমও হাসলো। হাসি থামিয়ে আজিম বলতে লাগলো। আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ আপনি নন। মারিয়া মুখ ভেঙচি কেটে বলে। তবে আপনি আমার ভাবনা চেয়েও বেশি খারাপ। আজিম হেসে ফেলে। হঠাৎই মাথা চিনচিন করে উঠতে ও মাথা চেপে ধরে মৃদু আর্তনাদ করলো। তা দেখে মারিয়া ব্যস্ত গলায় বলল। বেশি ব্যথা পেয়েছেন? কি জানি। কি দরকার ছিল দৌড়নোর? আজিম সামান্য হেসে বলল। আপনিও তো আমাকে দেখলেই দৌড়ান। একদিন তো দৌড়াতে গিয়ে পড়েও গিয়েছিলেন, তবুও পড়া থেকে উঠে আবার দৌড়েছেন। মারিয়া হাসতে হাসতেই বলল। লজ্জার কথা মনে করিয়ে দিলেন। তবে হ্যাঁ, আপনিও কিন্তু দৌড়ন। দুজনেই ক্ষণকাল চুপ থাকলো। হুট করে মারিয়া বলে। আচ্ছা, চিঠি বইয়ের ভাঁজে রাখার কারণ কি ছিল? বউ খোঁজার জন্য? মোটেও না, আমি অত কাবাডি। তাহলে কি? আসলে আমি আমার নাতি নাতনিদের শোনানোর জন্য খুব ইন্টারেস্টিং একটা গল্প বানাতে চাচ্ছিলাম। মারিয়া আহম্মক হয়ে গেল। ও কাট কাট গলায় বলল। নিজের পেটকে সামলাতে পারছেন না, উনি আবার ভাবছেন নাতি নাতনির কথা। ছ্যাঃ। ছোট চোখ দেখবেন না আমাকে, আমি বাকিদের মতো না। অনেক মানুষ আমাকে সম্মান দেয়। কে কে দেয় শুনি? আজিম থতমত খেয়ে গেল। একে তো আর বাচ্চাদের কথা বলা যাবে না, তাইও গলা খাকারি দিয়ে বলে। আছে কয়েকজন, আপনি চিনবেন না। ওরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ। শুনেছিলাম তাদের বয়স নাকি 4-5 মাস। আজিমের চোখ কপালে উঠে গেল। ও হতভম্ব গলায় বলল। কে বলেছে? মারিয়া হাই তুলে বলে। আয়েশা বলেছে। আয়েশা কি বলেছে? কি আবার? বারিশ ভাইয়া। আজিম মুখটা গম্ভীর করে বলে। শালা বেইমানের বেইমান, তোর বউ তোকে পাত্তা দিবে না। মারিয়া হাসতে লাগলো। আজিম বলতে লাগলো। বাড়ির যে জিন দেখে ভয় পেয়েছিল সেটা জানেন? আপনি ভয় পান না? আজিম অত্যন্ত ভাব নিয়ে বলল। আমি কি আর বারিশ নাকি? আমি অনেক সাহসী একজন মানুষ। এমন সময় লিফট খোলার বিকট শব্দ হলো। কয়েকটা মাথাও দেখা গেল। হুট করে চোখে আলো পড়া মাথাগুলোকে দেখে ভয় পেয়ে আজিম চিৎকার করে বলে। জিন, বাচ্চা হাও। সিকিউরিটি গার্ড বলল। স্যার, ভয় পাবেন না, আমরা আপনাদের বের করতে এসেছি। মারিয়া খ্যাট খ্যাট করে হাসতে হাসতে বলল। আপনি খুবই সাহসী, এতে কোনো সন্দেহ নেই। কি, তুমি বিয়ে করবে মানে? আয়েশা চিৎকার করে কথাটা বলে। তবে বিপরীতে ওসমান অত্যন্ত শান্ত হয়ে বসে আছে। ও শান্ত গলাতেই বলল। আমি বিয়ে করলে তোর আদর কি কমে যাবে? সমস্যা নেই, আমার বুকে তোর থেকে বেশি আদর করা হবে না। আর সম্পত্তি আমার ভাগ থেকে দিব, তোর ভাগেরটা তুই নিস। আয়েশা বিরক্তিতে চ উচ্চারণ করে বলে। চুপ করো তো, একদম বাজে কথা বলবে না। আমি কি ওসব বলেছি? সেটাই তো মনে হলো। তুমি বিয়ে করতেই পারো, একটা মেয়েকে বিয়ে করে আনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিশাকে কেন? ওসমান মুখে মিথ্যে চিন্তার ভাঁজ ফেলে বলতে লাগলো। কেন, তিশা কি মেয়ে না? আয়েশা শীতল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। অতঃপর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো। সেটা তো জানি না, কিন্তু তুমি ছেলে না। এই যে মুখ সামলে কথা বলবি, আমি একজন পাক্কা পুরুষ মানুষ। না, তুমি হচ্ছ অ্যাডলফ খান। ওসমান দ্রুত ভ্রুকুচকে বলে। খবরদার, আমাকে অ্যাডলব খান বলে ডাকবি না। অ্যাডলব খান তো তোর স্বামী, বারিশ। আয়েশা হাত উঁচিয়ে বলতে লাগলো। এই একদম বাড়াবাড়ি করবে না। উনি কত স্ট্রং, স্বভাব চরিত্রে কত কঠোরতা, গাম্ভীর্যতা, কি সুন্দর পুরুষালী ভরাট কণ্ঠস্বর আর হাসি। উনি হচ্ছেন খাঁটি পুরুষ মানুষ। ওসমান বোনের দিকে চোখ সরু করে তাকায়। তারপর মুচুর মুচুর হাসতে লাগে। তা খেয়াল হতে আয়েশা থতমত খেয়ে গেল। ও ভুল করে ওসব বলে ফেলেছে, তাই ও গলা খাকারি দিয়ে বলে। খবরদার, উল্টাপাল্টা কিছু ভাববে না। ওসমান মুচুর মুচুর হাসি অব্যাহত রেখে বলে। আমি কি কিছু বলেছি? আসলে উনি এখন আমার টিচার, টিচারের বেশি বেশি প্রশংসা করতে হয়, তাই করেছি। আমি জানতে চেয়েছি। তুমি না চাইলেও বলবো আমি, কারণ তুমি ভুলভাল ভাবছো।
আমি কি একবারও বলেছি সুযোগ পেলেই তুই বারিশের দিকে তাকিয়ে থাকিস? আমি কি একবারও বলেছি তুই বারিশকে আয়শা ভাইয়ের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে কাট কাট গলায় বলে, বেয়াদব চ্যাংড়া, তোমার বিয়ের ভিলেন হব আমি। ছেলে সেজে তিশাকে নিয়ে ভেগে যাব, তখন তুমি জিনের সাথে বিয়েটা করে নিও। তাহিয়া তাহিয়া হন্তদন্ত হয়ে বোনের রুমে গিয়ে প্রবেশ করে। তিশা অন্যমনস্ক হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বোনের উপস্থিতি ওকে খুব একটা বিচলিত করলো না। বলতে গেলে আজকাল কোনো কিছু ওকে বিচলিত করে না। রোবটের মতো আচরণ হয়ে গেছে ওর। তাহিয়া অন্যমনস্ক তিশাকে ঝাঁকিয়ে বলতে লাগলো। আপু, তোমার সিঙ্গেল লাইফ এবার শেষ হতে চলেছে। তিশা কপাল কুঁচকে বলল। আরে, তোমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তিশা একদৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে। মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, পাশাপাশি ওর কোনো অনুভূতিও হচ্ছে না। তাহিয়া পুনরায় বলতে লাগলো। আপু, তোমাকে তোমার পছন্দের শাড়ি পরতে বলেছে। শাড়ি পরে দ্রুত বাহিরে আসো। কথাটা বলেই তাহিয়া রুম থেকে বেরিয়ে গেল। তিশা বোনের গমন পথের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পরও বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে গুটি সুটি মেরে নিচে বসে পড়ে। হুট করে শান্ত তিশা ফুপিয়ে কেঁদে উঠল। খুব করে কাঁদলো। কাঁদতে কাঁদতে ঠোঁট উল্টে বলল। ওসমান, আপনি কেন আমার হলেন না? বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে গোসল সেরে তিশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর কাবাড থেকে নিজের সবচেয়ে পছন্দের শাড়িটা বের করে। শাড়িটা হালকা পিঙ্ক কালার। শাড়িটা হাত বুলিয়ে তিশা সেই শাড়ি পরিধান করতে লাগলো। শাড়ি পরা শেষে তিশা নিজেকে আয়নায় দেখতে লাগলো। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দেয়া। শাড়িটা তিশাকে বেশ মানিয়েছে। আজ ওকে অন্যরকম সুন্দর লাগছে। তাই তো তিশা নিজের উপর থেকে নজর সরাতে পারছে না। বাইরে থেকে হঠাৎ মায়ের ডাক শুনতেই তিশা ছোট্ট করে বলে। আসছি। তিশা ভেজা চুলগুলো আলতো করে বেঁধে নেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা দিল। দুহাতে শাড়ির কালারে চুরু পরে নিল। আর কিছু দিতে কিংবা সাজতে ওর একদম ভালো লাগছে না। তাই তিশা বড় করে শ্বাস নিয়ে ওসমানকে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসলো। মাথা নিচু করে ড্রয়িং রুমে প্রবেশ করে ছোট্ট করে সালাম দিল সে। সালামের জবাব হয়তো কেউ দিল, কিন্তু তিশা অতটা খেয়াল করলো না। ওর মাথায় শুধু ওসমানই ঘুরছে। মাথা নিচু রেখে তিশা সোফার সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। ওর সামনে সোফায় সম্ভবত পাত্র বসে আছে। পাত্রের প্রতি কোনোরূপ ইন্টারেস্ট নেই ওর। হঠাৎই তিশার মা বললেন। বাবা, তুমি কিছু খাচ্ছ না কেন? খেয়েছি আন্টি। পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই তিশা চৌকিতে মুখ তুলল। দেখতে পেল ওসমান ওর সামনে বসে আছে। তিশা নিজেকে নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। ও এক এক করে বাকিদের দিকেও তাকাতে লাগলো। হাসান শেখ, সানিয়া শেখ এবং সবাই ওর দিকে তাকিয়ে মুচকে হাসছে। হঠাৎই আয়শার দিকে নজর যেতে আয়শা ওকে চোখ টিপ দেয়। তিশা ওর থেকে নজর সরিয়ে পুনরায় ওসমানের দিকে তাকালো। ওসমান চুপচাপ ফোন চালাচ্ছে। ওর হতমমতার মাঝেই হাসান শেখ বলতে লাগলেন। বিয়ের তারিখটা আজকেই ঠিক করে ফেলি, কি বলেন? তিশার মা বাবা সম্মতি জানালো। ওনারা বিয়ে নিয়ে কথাবার্তা বলতে শুরু করে দেন। তিশা ওনাদের থেকে নজর সরিয়ে পুনরায় ওসমানের দিকে তাকায়। ওসমান এখনও ফোন নিয়ে ব্যস্ত। তিশা বিড়বিড় করে বলে। ওনাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? কিভাবে সম্ভব? তিশা কিছুই বুঝতে পারছে না। ওর কেন যেন মনে হচ্ছে শান্ত ওসমানের মুখটা আজ ভীষণ রকম গম্ভীর। ওর মুখের অবস্থা দেখে তিশার তাই মনে হচ্ছে ওকে জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে। আয়শা বড়দের আলোচনা শুনে বোরিং ফিল করছিল। তাই ও একা একা বাড়ির সদর দরজা দিয়ে এগিয়ে যেতে যেতে চিপসের প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়ে। হঠাৎই তাহিয়াকে দেখতে আয়শা বলতে লাগলো। চিপস খাবে বাছা? তাহিয়া মুখ ভেঙচি কেটে বলে। আমি কি বাচ্চা যে চিপস খাবো? কথাটা বলেই তাহিয়া যেদিকে যাচ্ছিল সেদিকে চলে গেল। আয়শা আহম্মক হয়ে ওর গমনপথের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর আরেকটা চিপস খেতে খেতে বলল। আমি যে বাচ্চা সেটা তো জানতাম না। বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করতে করতে বলে। তুমি বাচ্চা? দামড়া বলো, দামড়া। আয়শা চিপস খাওয়া অব্যাহত রেখে টিটকারি দিয়ে বলল। আপনি দামড়া। ভুলে যেও না আমি এখন তোমার টিচার। আর আপনিও ভুলে যাবেন না এটা ভার্সিটি না। আমি আমার ভাইয়ের বউ দেখতে এসেছি। দুই ভাই বোনই খরতেরা। ভাইয়া যে ঘাটতেরা এটা ঠিক, ও একসাথে কয়টা মেয়েকে যে ঘোরাচ্ছে কে জানে। ভুল জানো, তোমার বান্ধবী ছেলেদের ঘোরাচ্ছে। সেদিন তো দেখলাম একটা ছেলের থেকে ফুল নিল। বেচারা ওসমান তো স্ট্রোক করতে ধরেছিল। আপনিও ভুল জানেন। তিশা ভাইয়ার জন্য ভয়ানক জ্বরে আক্রান্ত হয়েছিল। অমন মুমূর্ষু অবস্থায় ও আমাকে নিজের ভালোবাসার কথা বলেছিল। ও যে আমার ভাইয়াকে কতটা ভালোবাসে সেটা বলেছিল। তিশা পরিস্থিতি বোঝার জন্য আয়শাকে খুঁজতে এসেছিল।
কিন্তু এসে আয়শার মুখে উক্ত কথাটা শুনে ও থেমে গেল। ওর মুখে ঘোর অমানিসা নেমে আসলো। ও ফিরে গেল নিজের রুমে। আয়শার কথার বিপরীতে বারিশ বলতে লাগলো, দুজনেই তাহলে দুজনকে ভালোবাসে, শুধু ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আয়শা মুখ ভেঙচি কেটে বলল, সেটা ওরা বুঝে নিবে, আপনাকে অত ভাবতে হবে না। আপনি শুধু ভাবুন কিভাবে আমাকে ক্লাসে অপমান করা যায়। ভালো কথা স্মরণ করালে তো। সকাল থেকে ভাবছিলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু সেই কাজটা কি সেটাই মনে করতে পারছিলাম না। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বেয়াদব কোথাকার, শুধু অপমান করতেই জানে। আয়শা গটগট পায়ে জায়গায় প্রস্থান করে। বারিশ ওর গমন পথের দিকে তাকিয়ে অস্পষ্ট হাসে এবং বলে, ভালোবাসতে পারি। তিশা রুমে গিয়ে খটখট করে দরজা লাগিয়ে দেয় এবং দরজাতে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। ক্ষণকাল বাদে ও অস্পষ্ট স্বরে বলে, তার মানে এসব আয়েশার কাজ? ওই নিজের ভাইকে জোর করেছে আমাকে বিয়ে করার জন্য? তিশা মেঝেতে বসে পড়ে। ওর ভালো লাগছে না। ও অন্তত এভাবে ওসমানকে পেতে চায়নি। ও কি বিয়েটা ক্যান্সেল করে দিবে? না, এটা করলে আয়শা কষ্ট পাবে। তিশার মনটা বিষিয়ে উঠল। ও খুশি হতে পারছে না। আয়শা ওর দরজায় কড়াখাত করে বলে, কিরে চেংড়ি, রুমে কি করছিস? তোকে ডাকছে, দ্রুত আয়। তিশা কণ্ঠটা স্বাভাবিক করলো, আসছি। বলল। আয়শা চলে গেল। তিশা নিজেকে প্রশস্ত করে বাইরে চলে আসে। এসেই দেখলো ওসমান ফোনের দিকে তাকিয়ে আছে এখনো। তিশা হতাশার শ্বাস ফেলে পুনরায় আগের জায়গায় গিয়ে বসে। বড়রা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। হাসান শেখ বলতে লাগলেন, পরের মাসের প্রথম সপ্তাহেই তাহলে বিয়েটা হচ্ছে। ওসমান, তোমার কোনো আপত্তি নেই তো? তিশা মনে মনে বলে, দয়া করে আপত্তি আছে বলুন। আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন। তাকে হারিয়ে আমার মতো যন্ত্রণা যেন আপনি না পান। প্লিজ বিয়েতে রাজি হবেন না ওসমান। ওসমান ওর চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল। আমার কোনো আপত্তি নেই। বড়রা খুশি হয়ে গেল। ওনারা নিজেদের মাঝে হেসে হেসে কথা বলতে লাগলেন। এদিকে তিশা ওসমানের দিকে তাকিয়ে থাকলো চোখ বড় বড় করে। ওসমান আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। আর তিশা ব্যস্ত ওসমানের অবস্থা বুঝতে। ওসমান আর ওর পরিবার বিয়ে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করার পরই চলে গেছে। বিকেল করিয়ে সন্ধে নেমেছে। তিশার পরনে এখনো শাড়ি। ও মাগরিবের নামাজ পড়া ব্যতীত পুরোটার সময় চুপচাপ বসেছিল আয়নার সামনে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ও বলতে লাগলো, আমাকে তো খুব একটা খারাপ লাগছে না। তাহলে একবারের জন্য তাকালেন না কেন ওসমান? জবাব নেই, কোনো জবাব নেই। কিছুক্ষণ চুপ থেকে তিশা নিজেই জবাব দিল, তাকাবেন কেন? আপনার তো সাথে নারী আছে, তাকেই তো মন প্রাণ দিয়ে ভালোবাসেন। বিয়েতে কেন রাজি হতে গেলেন বলুন তো? এভাবে তো আপনাকে চাই না আমি। তিশা হতাশার শ্বাস ফেলল। বেঁধে রাখা ভেজা চুলগুলো মেলে দিয়ে আয়নার সামনে বসে থাকলো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজের অজান্তেই মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো, আমাকে একটু ভালোবাসবেন? বারিশের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওসমান নিজের রুমে চলে আসে। আজ ওর মধ্যে কোনো ক্লান্তি নেই, ভীষণ উৎফুল্ল ও। সোজা গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েও ফোন হাতে নেয়। শুরুতে গ্যালারিতে প্রবেশ করে। সাথে সাথে গোলাপি শাড়ি পরা রমণীর অসংখ্য ছবি ভেসে ওঠে। সেই সাথে ওসমানের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। ও মোবাইলে ক্যামেরা অন করে পুরোটা সময় তিশাকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে আর ছবি তুলেছে। ছবিগুলো জুম করে দেখতে লাগলো ওসমান। ওর মুখে হাসি ছড়িয়ে পড়ে। হাসি অব্যাহত রেখে অস্পষ্ট স্বরে বলে, তোমার রূপের আগুনে জ্বালিয়ে দিয়েছো আমাকে। কি নিষ্ঠুর তুমি রমণী। অনেকক্ষণ সময় নিয়ে ওসমান তিশার ছবিগুলো বারংবার দেখলো। তারপর হুট করে একটা বিষয় মাথায় আসতেই ওসমানের চোয়াল শক্ত হয়ে গেল। ও তিশার স্থির ছবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে দেখে খুব অবাক হয়েছো তাই না? তোমার ওই প্রেমিককে তুমি পাবে না। তোমাকে ওই ওসমান হাসানের বউ হয়ে জীবন কাটিয়ে দিতে হবে। অনেক কষ্ট দিয়েছো গত কয়েকদিনে। আর না তিশা। বিছানা থেকে নেমে মুখ ধুয়ে এসে ওসমান নিজের রাগ কন্ট্রোল করলো। তারপর কিছু একটা ভেবে ফোনটা হাতে তুলে নেয় এবং কাঙ্ক্ষিত এক নাম্বারে ডায়াল করে। কিন্তু রিসিভ হলো না। ও দ্বিতীয়বার ডায়াল করতেই যাবে তার আগে ওর ফোনে বাইজিদের কল আসে। ওসমান রিসিভ করে বাঁকা হেসে বলে, কি ব্যাপার? পুরুষ সতীন আজ নিজে থেকে ফোন দিয়েছে যে? বাইজিদ কাট কাট গলায় বলে, খবরদার ওই নামে ডাকবে না। আচ্ছা পুরুষ সতীন। বাইজিদের মেজাজ খারাপ হলেও কণ্ঠটাও স্বাভাবিক করে বলে, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? ঠিক শুনেছেন। এবার আমার বউয়ের থেকে তোমার নজর সরবে। খুব শাস্তি পেয়েছি খবরটা শুনে। কে বলেছে? আমার মনে হয় বর্ষাপুর স্থান সর্বদা একই থাকবে। আমার জীবনের প্রথম ক্রাশ বলে কথা। দেখো ওসমান, আমাকে রাগাবে না।
ও আমার বউ। আমি কি একবারও বলেছি যে বর্ষা আপু আমার বউ? ওসমান, ওসমান স্পষ্ট হাসে। এই মানুষটা বউকে নিয়ে অতিরিক্ত জেলাস। ওর হাসির মাঝে বাইজিৎ বলে ওঠে। তোমার বউ তোমাকে পাত্তা দিবে না, মিলিয়ে নিও। বাইজিৎ ফোন কেটে দেয়। ওসমান হতাশ শ্বাস ফেলে বলে, এমনিতেও পাত্তা দেয় না। আপনাকে জ্বালানোর শাস্তি মনে হয় আমি হাড়ে হাড়ে পাবো। আরও এক দফা হতাশার শ্বাস ফেলে ওসমান আবারও সেই নাম্বারে ডায়াল করে। এবার রিসিভ হলো। মিষ্টি গলায় সালাম শোনা গেল। ওসমান সালামের জবাব দিয়ে বলে, ফেক আইডি দিয়ে অন্যকে লজ্জায় ফেলার চাকরি কি এখনো করছো? তিশা এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে খানিকটা ভরকালো। ও ভেবেছিল ওসমান বিয়ে ভাঙার বিষয়ে কিছু বলবে। তিশার থেকে জবাব না পেয়ে ওসমান পুনরায় বলল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তিশা কণ্ঠ স্বাভাবিক করে বলে, আমার ভেতরকার সেই পাগল সত্তা মরে গেছে। ওসমান বিড়বিড় করে বলে, যাবেই তো, নিজের শখের ব্যাটাকে হারিয়ে ফেললে যে, বেয়াদব চেংড়ি। তিশা ভ্রু কুচকে বলে, কি বললেন? শুনতে পারিনি। কানে দ্রুত চশমা লাগানোর ব্যবস্থা করো। বাজে কথা বলছেন কেন? আমি বাজে কথা বলছি? তুমি যে পরপুরুষকে সুযোগ পেলেই চুমুর ভিডিও পাঠাও, এটা যদি আন্টিকে বলে দিই তাহলে? তিশা ব্যস্ত গলায় বলল, না, আপনি বলবেন না। না বললে কি হবে? টাকা দিব। কত টাকা দেবে? আমার কাছে 120 টাকা আছে, পুরোটাই আপনাকে দিয়ে দিব। ওসমান স্থির হয়ে বসে, অতঃপর চিন্তিত গলায় বলে, এতগুলো টাকা? থাক, লাগবে না। পরে দেখা যাবে এতগুলো টাকা কিভাবে সুরক্ষিত রাখবো সেই টেনশনে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। তিশা কাট কাট গলায় বলল, অপমান করছেন? অবশ্যই না। আমি তো ভয়ে গেছি। একবার যদি ডাকাতের সর্দার জানতে পারে আমার কাছে এত টাকা আছে, তাহলে তো টাকার পাশাপাশি আমাকেও তুলে নিয়ে যাবে। অনেক দিন পর আয়শার মনটা আজ ফুরফুরে। ওর মনে তিশাকে নিয়ে যে চিন্তা ছিল সেটা আজ শেষ হয়ে গেছে। বর্তমানে আয়শা নিজের ভাই আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে ব্যস্ত। অনেক কিছুই কেনাকাটা করা বাকি আছে। ক্লাস শেষ করে ও আজ কিছু কেনাকাটা করতে যাবে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যাচ্ছে। হঠাৎ সামনে এক টিচারকে দেখতে ওর পায়ের গতি ধীর করে এবং মাথা নিচু করে মৃদু স্বরে সালাম দেয়। টিচার সালামের জবাব দেন। আয়শা ওনাকে পাশ কাটিয়ে যেতে ধরলে উনি পিছু ডেকে বলেন, দাঁড়াও। আয়শা থেমে গিয়ে পিছু ঘুরে বলল, জি স্যার। তুমি কোন ডিপার্টমেন্টের? স্যার আমি ইংলিশ ডিপার্টমেন্টের। আচ্ছা, কোন ইয়ার? লাস্ট ইয়ার চলছে স্যার। ওকে, যেতে পারো। আয়শা নিজের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে দেয়। সে টিচার ওর গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন যতক্ষণ না পর্যন্ত আয়শা অদৃশ্য হলো। ও অদৃশ্য হতেই উনি নিজের ক্লাসের দিকে যেতে লাগলেন। অন্যদিকে আয়শা নিজেই মনে মনে বলতে লাগলো, এটা রাষ্ট্রবিজ্ঞান তিশার ডিপার্টমেন্টে স্যার ছিল না? স্যার তো দেখি অনেক ইয়াং, হ্যান্ডসাম আর হাসি খুশি। আর ওই গুন্ডাকে দেখো, মুখটা সবসময় বিড়ালের পাছার মতো করে রাখে। আয়শা মুখ ভেঙচি কাটতে কাটতে ক্লাসে চলে গেল। আজকে প্রথম ক্লাসটাই বারিশের, তাই কোনো প্রকার তালবাহানা না করে নির্দিষ্ট সময়ের আগে ক্লাসে গিয়ে উপস্থিত হয়। আস্তে আস্তে বাকি স্টুডেন্টরাও চলে আসে। কয়েকদিনের মধ্যেই সবাই বুঝে গেছে যে ওদের বারিশে প্রচণ্ড স্ট্রিক্ট। তাই তো বারিশের ক্লাসে সবাই তটস্থ হয়ে থাকে। আয়শার থেকে খানিকটা দূরেই কয়েকটা ছেলে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন বলছে, দ্বিতীয় ছেলেটা খ্যাক করে হেসে উঠে বলে, যা বলেছিস ভাই, এবার ওটাও হতে পারে কোনো একজনের থেকে পাতা না পাওয়ায় সেই রাগ আমাদের উপর ঝাড়ছে। ওদের দুজনের কথা শুনে আয়শা শব্দব্যতীত খ্যাট করে হাসতে লাগলো। ওর হাসি থামছেই না। ও হাসতে হাসতে মনে মনে বলে, ঠিক, এই গুন্ডার নিশ্চিত মরার মতো মার খেয়েছে। ওর হাসির মাঝেই বারিশ ক্লাসে আসে। ওকে দেখে আয়শা বহু কষ্টে হাসি থামায়, কিন্তু হাসির রেশটা রয়ে যায় ওর চোখে মুখে। বারিশ অ্যাটেন্ডেন্স নিতে শুরু করে। ওর কণ্ঠটা আজ অন্য দিনের তুলনায় একটু বেশি গম্ভীর শোনাচ্ছে। আয়শা অবশ্য সেটা খেয়াল করলো না। ও এখনো ছেলে দুটোর কথা ভেবে মুখে হাত চেপে হাসি আটকাচ্ছে। এর ফলে ওর অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আসলেও ও বুঝতে পারলো না। বারিশ ওর রোলটা 2-3 বার বলল, কিন্তু সাড়া এলো না। শেষে বারিশ অত্যন্ত গম্ভীর গলায় বলল, আয়শা হাসান। আয়শা ধরফড়ে উঠে দাঁড়ায়, আমতা আমতা করে বলে, জি স্যার। বারিশ কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে অত্যন্ত রাগান্বিত স্বরে বলে, কথা কানে জানা বেয়াদব, ক্লাস করতে এসেছো নাকি রং তামাশা? বারিশের এক হুঙ্কারেই পুরো ক্লাস নীরব হয়ে গেল। আয়শাও যে ভয় পেয়েছে এতে কোনো সন্দেহ নেই। এবার ওরও মনে হচ্ছে বারিশ আজ মনে হয় ভীষণ রেগে আছে। কিন্তু কেন? বারিশ বসতে ইশারা করতে আয়শা বসে পড়ে। ও হাসার কথা ভুলে যায় এবং ভাবতে লাগলো বারিশের রাগের কারণ কি হতে পারে।
আজ পুরোটা সকাল তো ভীষণ খুশি ছিল। বীরের সাথে গাছে পানি দিল, হাসি ঠাট্টা করলো। তাহলে ভার্সিটি এসে হঠাৎ কি হলো? আয়শা নিজের প্রশ্নের জবাব নিজেই মনে মনে দিল। ইচ্ছে করেই এমন করে, ভেবেছে স্যার মানে মুখটা গম্ভীর করে রাখা এবং রাগ দেখানো, চত্ব সব ঢং। তিশা ডিপার্টমেন্টের রবিন স্যারও তো ইয়াং, কই উনি তো এমন না। আয়শা সকলকে লুকিয়ে বারিশকে মুখ ভেঙচি কাটলো। অতঃপর একটা বিষয় মাথায় আসতে আয়শা নিজ মনে বলতে লাগলো, আচ্ছা, রবিন স্যারকে দিয়ে ভাইয়াকে একটু জ্বালানো যায় না? তিশা তো ওই স্যারের ডিপার্টমেন্টেই, উফ দারুণ হবে। কথাটা ভেবে আয়শা মুচুর মুচুর করে হাসলো। এত কিছুর মাঝে আয়শা হয়তো ভুলে গিয়েছিল ও বারিশের ক্লাসে বসে আছে, আর বারিশের চোখ থেকে একটা ছোট্ট বিষয় এড়িয়ে যায় না। বারিশ অ্যাটেন্ডেন্সের খাতাটা দিয়ে টেবিলের উপর বাড়ি দেয়, বলে, আয়শা হাসান। আয়শা কেঁপে ওঠে। বারিশ ভয়ানক রেগে গেছে। ও দ্বিগুণ গম্ভীর গলায় বলল, এই তোমার মনোযোগ কোথায়? আয়শা উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, দুঃখিত স্যার। তোমার দুঃখিত চেয়েছি আমি? তোমার জন্য আবার ক্লাসে কেন বিঘ্ন ঘটবে? কোনো ম্যানার্স শেখুনি? আর হবে না। কান ধরে দাঁড়িয়ে থাকো বেয়াদব। মাফ করে দিন স্যার। শাট আপ, মুখে মুখে কথা বলবে না। যা বলেছি চুপচাপ তাই করো। আয়শা কান ধরে দাঁড়িয়ে থাকলো ভাঙাচোরা মুখে। বারিশ ক্লাস নিচ্ছে আর বাকি স্টুডেন্টরা মেরুদণ্ড সোজা করে বসে আছে। এমন একটা ভান যে মেরুদণ্ড বাঁকা করলে বারিশ ওদের ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দিবে। এত কিছুর মাঝেও কয়েকটা বেহায়া মেয়ে বারিশের দিকে হা করে তাকিয়ে আছে। আয়শার নজর ওদের দিকে যেতে ওর ভ্রু কুঁচকে গেল। ও মুখ বিকৃতি করে মনে মনে বলল, মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে? ছ্যা। বারিশ ক্লাস নেওয়ার পাশাপাশি কান ধরে দাঁড়িয়ে থাকা, ক্ষণে ক্ষণে হাই তোলা আর শুকনো মুখে আয়শার দিকে আর চোখে তাকানো। লেকচার সম্পূর্ণ হতে বারিশ গম্ভীর গলায় বলে, সিট ডাউন। আয়শা 32 পাটি দাঁত বের করে বসতে বসতে বলে, অনেক উপকার হলো। বারিশ কাটকাট গলায় বলে, নির্লজ্জ। কথাটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল বারিশ। ও চলে যেতে একটা ছেলে এসে আয়শাকে বলে। আয়শা হাসি হাসি মুখে বলে, ট্যালেন্ট ব্রো, কেউ সম্মান দেয় না তাই অপমান আর গায়ে লাগে না। ছেলেটা চলে গেল। আয়শা বই গোছাচ্ছিল, এমন সময় শুনতে পেল ক্লাসে সে বেহায়া মেয়েগুলো বলছে, রেগে গেলে কি সুন্দর লাগে স্যারকে, কতদিনে একটা মনের মতো স্যার পেলাম। অন্য একজন বলে, আমারও স্যারের রেগ দেখতে ভালো লাগে। আয়শা আহাম্মক হয়ে মেয়েগুলোর কথা শুনতে লাগলো। একটু পর ওর মুখ বিকৃতি করে টিটকারি মেরে বিড়বিড় করে বলল, তোমাদের তুলে যখন আছাড় মারবে তখন ওই গুন্ডাকে ভেরি সুন্দর লাগবে। সেদিন আজিম জানতে পেরেছিল ও মারিয়ার বাবার কোম্পানিতে চাকরি করে। লিফট থেকে বের হওয়ার পর মারিয়ার সাথে ওরা দেখা হয়নি। আজিম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই সেদিনের কথা ভাবতে লাগলো। ও বিড়বিড় করে বলল, আমার নাতি নাতনিদের না হওয়া দাদি দেখছি বিরাট বড় লোক। কিরে, পোটলা পুটলি নিবি নাকি এই দাদিকে? অভদ্র মহিলা মাঝে মাঝে ঝগড়া করলেও তোদেরকে অনেক কিছু কিনে দিবে। নিজে নিজে এসব অবান্তর কথা বলেও নিজে হেসে ফেলে। ওকে হাসতে দেখে ওর পাশের ডেস্কে বসা এক রূপবতী মেয়ের ভ্রু কুঁচকে গেল। ও আজিমের দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, একা একা হাসছো কেন? আজিম মনের দিকে এক পলক তাকালো, অতঃপর হাসি হাসি মুখেই বলল, তেমন কিছু না। আর বলো বলো, আমি একটু হাসছি। সকাল থেকে টানা কাজ করতে করতে মুখে চাপা লেগে গেছে। হাসলে তো মুখের চাপা আরও লেগে যাবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি হাসির কারণ বলো। আজিম গলা খাকারি দিয়ে বলল, আমি ভাবছিলাম আমার নাতি নাতনিদের জন্য বড়লোক দাদি ভালো হবে নাকি মধ্যবিত্ত দাদি। মনোর কথায় হেসে ফেলে বলে, নাতি নাতনি নাকি নিজের জন্য ভাবছিলে, ওদের দাদি তো তোমারই বউ হবে। আজিম মুখটা সিরিয়াস করে বলতে লাগলো, একদম না, আমি মনে প্রাণে শুধু নাতি নাতনিদের একদম না, আমি মনে প্রাণে শুধু নাতি নাতনিদের কথাই ভাবি। বউকে নিয়ে ভাবে তো আজকালকার ল্যাদা বাচ্চাগুলো। মনের হাসি বেড়ে গেল। ও হাসতে হাসতে বলল, তোমার মতো দাদু যেন সব নাতি নাতনি পায়, কত ভাবো তুমি ওদের নিয়ে। একটাই দাদু পাবে ওরা, একটু ভাবতে হবে না। মনের হাসি বেড়ে গেল। ও হাসতে হাসতে বলল, এমন আজব কথাবার্তা চালিয়ে যেতেই লাগলো ওরা। অন্যদিকে মারিয়া আজও এসেছে নিজের বাবার অফিসে, তবে বাবার সাথে দেখা করতে নয়, বরং অন্য একটা কারণে। তবে সেই কারণ মারিয়া মরে গেলেও স্বীকার করবে না। উৎফুল্ল মুখে অফিসে প্রবেশ করে সামনের দৃশ্য দেখতেই মারিয়ার মুখটা কাঠিন্যতমায় ছেয়ে গেল। আজিমার মন হেসে এসে একে অপরের সাথে কথা বলছে।
মারিয়া কঠিন দৃষ্টিতে ওদের দুজনের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর গটগট পায়ে বাবার কেবিনে গেল। মেয়েকে দেখতে মোহাম্মদ আলী গাল ভরে হেসে বলেন। আরে মামুনি যে। মারিয়া গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসে। মেয়ের অবস্থা দেখে মোহাম্মদ আলী চিন্তিত গলায় বলেন, আমার মামুনিটার কি হয়েছে? মাম্মা কি আবারও বকা দিয়েছে তোমাকে? এই মহিলার দেখছি সাহস বেড়ে গেছে। মারিয়া টিটকারি মেরে বলে, সাহস বেড়েছে তো বটেই, নয়তো তুমিও মাম্মাকে ভয় পেতে না বাপি। মোহাম্মদ আলী থতমত খেয়ে যান। উনি গলা খাকারি দিয়ে বলে, আর আমি তো ভয় পাওয়ার অভিনয় করি, এতে করে তোমার মাম্মা খুশি হয়ে যায়। মারিয়া চোখ সরু করে বাবার দিকে তাকিয়ে বলে, পুরুষ মানুষ কত সুন্দর অভিনয় করে রে। মোহাম্মদ আলী লজ্জা থেকে বাঁচার জন্য টপিক পরিবর্তন করে বললেন, তোমার মুড অফের কারণ কি মামুনি? মারিয়া সোজা হয়ে বসতে বসতেই বলে, অফিসে এসে সবাই গল্প করছে, আর তুমি কিছু বলবে না? ওরা কি গল্প করার জন্য আসে? কিন্তু মামুনি এখন তো লাঞ্চ ব্রেক চলছে। মারিয়া ক্ষণকাল চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে বসা থেকে উঠে যেতে নিলেই আমি আসছি বাপি। আর একটু থাকো মামুনি। আবার বলে। মারিয়া চলে গেল। বেরিয়ে দেখলো এখনো গল্প চলমান রয়েছে। এতে করে মারিয়ার রাগ তরতর করে বাড়তে লাগলো। একজন স্টাফ 2 কাপ কফি আজিমের দিকে নিয়ে যেতেই ধরলে মারিয়া ওকে আটকে বলে, এগুলো কাদের জন্য নিয়ে যাচ্ছ? একটু দাঁড়াও। কথাটা বলে মারিয়া নিজের ব্যাকপ্যাক থেকে মরিচের গুঁড়া আর লবণ বের করলো। টক জিনিস খাওয়ার জন্য সর্বদা ব্যাগে এসব রাখে। আজকে যে এত কাজে লাগবে সেটাও ভাবতেই পারেনি। মারিয়া একটা কাপে মরিচের গুঁড়ো আর একটা কাপে লবণ মেশাতে লাগলো। স্টাফটা চোখ বড় বড় করে মারিয়ার দিকে তাকায়। তা দেখে মারিয়া গম্ভীর গলায় বলে, হোয়াট? বিষ মেশাচ্ছি না ওকে। যদি মারার প্ল্যান থাকতো তাহলে সোজা বিল্ডিংয়ের ছাদে নিয়ে গিয়ে পাছায় লাথি মেরে নিচে ফেলে দিতাম। স্টাফের চোখ আরো বড় হয়ে গেল। মারিয়া বলতে লাগলো, মরিচের গুঁড়াটা ওই ভোটকাকে দিয়ে দিবে, আর লবণ মেশানোটা ছেলেটার গায়ে পড়া মেয়েটাকে দিবে। অবশ্যই পারবে, নয়তো তোমাকে ছাদে নিয়ে যাব বলে দিলাম। স্টাফটা ভয়ে ট্রে হাতে নেয়। মারিয়া কণ্ঠটা একটু নরম করে বলে, সমস্যা নেই, তোমার কোনো দোষ হবে না। বলে দিবে তুমি কিছু জানো না। স্টাফ কফির কাপ দুটো নিয়ে চলে যায়। আজিমার মন হাসি মুখে কাপ দুটো নেয়। দেয়ার সাথে সাথে স্টাফ জায়গা প্রস্থান করে। মারিয়া দূর থেকে মজা দেখার অপেক্ষা করতে লাগলো। এক চুমুক খেতেই মন চোখ মুখ বিকৃত করে কফিটা নিচে ফেলে দেয়। অন্যদিকে এক চুমুক কফি খাওয়ার সাথে সাথে আজিমের মাথা দিয়ে অদৃশ্য ধোঁয়া বেরোতে লাগে। ও তৎক্ষণাৎ এক ছুটে ওয়াশরুমে চলে যায়। গিয়ে ট্যাপ ছেড়ে পানি খেতে শুরু করে। ঝাল কমছেই না একদম। মুহূর্তে ওর চোখ দুটো লাল হয়ে গেল। ও পানি খাওয়ার পাশাপাশি মুখ আর মাথাতেও পানি দেয়। এতেও কাজ না হয় শেষে আজিম জিহ্বা বের করে সেখানে পানি দিতে লাগলো। এই সময় মারিয়া ওর পেছনে এসে বলে, সাবান দিয়ে জিহ্বাটা ঘষে মেজে পরিষ্কার করুন তো। এত পুরাতন জিহ্বা দিয়ে আর কতদিন চলবেন? নতুন একটা জিহ্বা কিনতে যাবেন নাকি দারাজ থেকে অর্ডার দিব? আজকের আকাশটা ভীষণ সুন্দর। রোদ ঝলমলে পরিবেশ। তিশা তাহিয়ার জন্য চুড়ি কিনতে এসেছে। 2 সেট চুড়ি কিনে ও কেনার মতো আরো কিছু খুঁজতে লাগলো। এমন সময় সেদিনের ফুল দেয়া ছেলেটা ওর পাশে এসে দাঁড়ায়। তিশা এক পলক ছেলেটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ছেলেটা বলতে লাগলো। তিশা হতাশার শ্বাস ফেলে বলে, দুঃখিত, আপনার সাথে অমন করা উচিত হয়নি। তিশা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভালোবাসলে তো জেলাস ফিল করবো না কি? যেখানে ভালোবাসা নেই সেখানে জেলাসি আসবে কোত্থেকে? আপনাকে জানতে হবে না। দুঃখিত, আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা চোখে মুখে অমানিসা ছেয়ে গেল। ও ব্যস্ত গলায় বলল, যে আমাকে নিয়ে কোনোদিন জেলাস ফিল করবে না তার সাথেই। ছেলেটা দ্বিধান্বিত হলো। ও কিছু বলতেই যাবে তার আগে তিশা বলে, মাফ করবেন, আমাকে যেতে হবে। আর হ্যাঁ, সময় পেলে আমার বিয়েতে আসবেন। আগামী মাসের 3 তারিখ আমার বিয়ে। কথাটা বলেই তিশা হাঁটতে লাগলো। ছেলেটা ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকলো। তিশা চুরির দোকান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। হুট করে কোথা থেকে ওসমান ওর পাশে এসে হাঁটতে শুরু করে। এতে করে তিশা খানিকটা হকচকিয়ে গেল। ওসমান অবশ্য শান্ত, তবে মুখটা গম্ভীর ক্ষণকাল। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে ওসমান অত্যন্ত গম্ভীর গলায় বলল, পরিবারের সম্মানের কথা সবসময় মাথায় রাখা উচিত। তিশা একটু অবাকই হলো। এই কথার মানে ও বুঝতে পারলো না। কিছুক্ষণ চিন্তা করার পর ও বুঝে গেল। তাচ্ছিল্য করে মনে মনে বলল, পরিবারের সম্মানের জন্যই যে আমাকে বিয়ে করতে চাইছেন সেটা বুঝালেন? ওসমানের কথার জবাবে তিশা কিছুই বলল না। দুজনে সমান তালে পা ফেলে হাঁটতে লাগলো। রৌদ্রোজ্জ্বল আকাশটা ধীরে ধীরে মেঘলা হতে লাগলো। এক পর্যায়ে গাঢ় কালো মেঘে আকাশে ঢাকা পড়ে গেল।
হুট করে টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। বৃষ্টির গতিবেগ বাড়ছে। পাশেই একটা ছাউনি রয়েছে। ওসমান সেদিকে আঙ্গুল তাক করে বলে। ওখানে চলো। দুজনে দুহাত দিয়ে মাথা রেখে ছাউনির নিচে গিয়ে আশ্রয় নেয়। তবুও কিছুটা ভিজে গেছে ওরা। এখানে ওরা দুজন ব্যতীত আর কেউ নেই। আলোক উজ্জ্বল পরিবেশটা মুহূর্তে গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। সেই সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাতে শুরু করে। বিদ্যুৎ চমকানোর আলোতে ওসমানের কাঠিন্যতায় ছেয়ে থাকা মুখটা বারবার ধরা পড়ছে। এক পর্যায়ে ও বলে ওঠে। ওই ছেলেটার সাথে কি কথা বলছিলে? ওসমানের এমন গম্ভীর গলা শুনে তিশা হকচকালো। জবাব দিতে ভুলে গেল। এতে করে ওসমান তেতে উঠে বলে। কথা কানে যায় না, উত্তর দিচ্ছ না কেন? ওর ধমকে তিশা খানিকটা ভয় পেল। আমতা আমতা করে বলল। তো তেমন কিছু না। এমন হেয়ালি উত্তর শোনার মুড নেই। কি কথা হয়েছে সেটা বলো। আমার বিয়ের দাওয়াত দিলাম, আর কিছু না। ওসমান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে। তিশা ভ্রু কুঁচকে বলে। উনি আমার প্রেমিক না। মিথ্যা বলার জায়গা পাও না? সেদিন ফুল নিলে না? হ্যাঁ, নিয়েছি। দূরে নিয়ে গিয়ে আবার ফেরতও দিয়েছি। আপনার সামনে ওই ছেলেকে লজ্জায় ফেলতে চাইনি। ওসমান চৌকিতে তিশার দিকে তাকায়। তারপর ব্যস্ত গলায় বলে। তুমি ওকে রিজেক্ট করে দিয়েছিলে? হ্যাঁ। ওসমানের মুখের কাঠিন্যতা দূর হয়ে গেল। মুখে ছড়িয়ে পড়লো মুচকি হাসি। ও বিড়বিড় করে বলল। এটা আগে বলবে না বেয়াদব? খামোখা রেগেছিলাম। ওসমান এবার বৃষ্টি, অন্ধকার, আবহাওয়া আর পাশে থাকা প্রেয়সী সবকিছু উপভোগ করতে লাগলো। ভীষণ ভালো লাগছে ওর। মনটা হালকা লাগছে। তবে তিশার মনটা কেমন মেঘলা আকাশের মতোই অন্ধকার আচ্ছন্ন। ও আর চোখে ওসমানের দিকে তাকিয়ে মনে মনে বলে। শুধুমাত্র পরিবারের সম্মানের জন্যই কি এত প্রশ্ন করলেন? সেটাই হবে হয়তো। আপনি তো আর আমাকে নিয়ে জেলাস ফিল করবেন না, কখনোই না। তিশার কান্না পেল প্রচুর, কিন্তু ও নিজেকে সামলে নিল। বৃষ্টির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ওসমান বলে ওঠে। চুমুর ভিডিও আর কাউকে পাঠাওনি তো? তিশা চমকালো, পাশাপাশি আহম্মক হয়ে বলে। এটা ছাড়া আপনার মাথায় আর কিছু নেই? সব সময় ওই টপিকে চলে যান কেন? কারণ এমন ভয়াবহ কাজ তোমার থেকে আশা করিনি আমি। তিশা মুখ ফুলিয়ে পুনরায় বৃষ্টির দিকে তাকায়। ওসমান ওকে জ্বালাতে পেরে ভীষণ খুশি। হঠাৎই তিশার উপর নজর পড়তে ওসমানের হাসি থেমে গেল। এই বৃষ্টির দিনে নিজের পাশে রেগে যাওয়া এক রমণীকে দেখে ওর হৃৎপিণ্ড ধিক ধিক আওয়াজ করতে লাগলো। এক প্রকার নেশা ধরে যাচ্ছে ওর। এক নজরে তিশার দিকে তাকিয়ে থাকলো, আর তিশা তাকিয়ে থাকলো বৃষ্টির দিকে। ওসমান ওর দিকে নজর অব্যাহত রেখে মনে মনে বলে। প্রকৃতির অশান্ত পরিবেশ যতটা মনোযোগ দিয়ে দেখছো, ততটা মনোযোগ কি আমার অশান্ত মনের দিকে দেয়া যায় না? আমি যে দিন দিন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, তুমি কবে বুঝবে সেটা? সেদিন মারিয়ার আচরণে আজিম ভেবাচেকা খেয়েছিল। ও মারিয়ার থেকে এমন আচরণ আশা করেনি। মন অবশ্য খারাপ কফি দেওয়ার কারণে অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু আজিম বহু কষ্টে ওকে সামলে নিয়েছে। কারণ ও তো জানে এসবের পেছনে কে আছে। মারিয়ার কাণ্ড কারখানা চুপচাপ ভাবতে লাগলো আজিম। হঠাৎই একটা ড্রয়ারের দিকে চোখ যেতে ও বিছানা থেকে নেমে সেদিকে গেল। তারপর ড্রয়ারটা খুলে অনেকগুলো চিঠি বের করলো। চিঠিগুলো সব অপরিচিতার থেকে পাওয়া। আজিম চিঠিগুলো উল্টে পাল্টে দেখলো, প্রায় এমন করেও। চিঠিগুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। চিঠিগুলোর দিকে নজর অব্যাহত রেখে আজিম বিড়বিড় করে বলল। আচ্ছা, উনি কি আমাকে নিয়ে জেলাস হয়েছিল? প্রশ্নটা করে আজিম ক্ষণকাল চুপ করে থাকলো। তারপর সময় নিয়ে ভাবার পর নিজের চিন্তাকে পাত্তা না দিয়ে বলল। তা না হলে যাবে কেন? আশ্চর্য, আমাকে নিয়ে কেন জেলাস হবেন উনি? আজিম চিঠিগুলোর দিকে আবারও তাকায়। হুট করে নিজেকে ব্যঙ্গ করে বলে। অবশ্যই জেলাস হয়েছিল। আমার মতো ভোটকাকে নিয়েও মানুষ জেলাস হয়, ভাবা যায়? কথা বলে আজিম আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর নিজেকে উল্টে পাল্টে দেখতে লাগলো। এক পর্যায়ে ও মোচড় মোচড় হাসতে হাসতে বলল। আমাকে আজ এত সুন্দর লাগছে কেন? আই হাই, দিন দিন সুদর্শন হয়ে যাচ্ছি। তাই তো ওই ঝগড়ি মহিলা আমাকে নিয়ে জেলাস হচ্ছেন। কথাটা বলে আজিম আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর নিজেকে উল্টে পাল্টে দেখতে লাগলো। এক পর্যায়ে ও মোচড় মোচড় হাসতে হাসতে বলে। কথাটা বলে আজিম মোচড় মোচড় হাসি চালিয়ে গেল। অনেকক্ষণ মোচড় মোচড় হাসি দেওয়ার পর হঠাৎই ওর মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। হাসি বন্ধ করে নিজের মুখে একটা কাঠিন্য ভাব আনে এবং গম্ভীর গলায় বলতে লাগে। আমি একজন পুরুষ মানুষ, আমাকে এসব ঢং হাসি মানায় না। পুরুষরা সবসময় ভাব নিয়ে চলে, আর আমিও একজন খাঁটি পুরুষ মানুষ। কথাটা বলার পর 1 মিনিট আজিম গম্ভীর পুরুষ হয়ে থাকলো। হঠাৎই হাতের চিঠিগুলোর দিকে নজর যেতেই ওর গাম্ভীর্য জানলা দিয়ে পালিয়ে গেল এবং মোচড় মোচড় হাসতে লাগলো।
হাসি অব্যাহত রেখে ও লাজুক স্বরে বলে, উনি মনে হয় আমাকে ভালোটা ভালোবাসেন। ইস কি লজ্জা। তুমি ইংলিশ ডিপার্টমেন্টের আয়েশা না? রবিন স্যারের প্রশ্নের জবাবে আয়েশা মুচকি হেসে বলে, তোমার ক্লাস নেই? এখানে ঘুরঘুর করছো কেন? জি স্যার, আপাতত ক্লাস নেই, আধা ঘন্টা পর আছে। তাহলে চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকো, এত ঘুরঘুর করা ভালো নয়। জি স্যার। কথাটা বলে আয়েশা রবিন স্যারকে সালাম দিয়ে হাঁটতে শুরু করে। সেদিনের মতো আজকেও হুট করে দেখা হয়ে গেছিল ওদের। আয়েশা হাসি মুখে ক্লাসের দিকে যেতে লাগলো। রবিন স্যার এখন ওর গমন পথের দিকে তাকিয়ে আছে। আয়েশা অবশ্য সেটা জানে না। যেতে যেতেই হঠাৎই বারিশকে দেখতে আয়েশা মুখের মুচকি হাসিটা একদম দাঁত বের করে হাসিতে পরিণত করে বলে, সালাম স্যার, সালাম। বারিশ অত্যন্ত গম্ভীর মুখে ওকে পাশ কাটিয়ে চলে গেল। এতে করে আয়েশা অবাক হয়ে পিছু করে বারিশের প্রস্থানের দিকে তাকিয়ে বলতে লাগলো, যা শালা, এত সম্মান দিলাম তবু মুখটা বিড়ালের পাছার মতো করে রাখলো। তাকালো না পর্যন্ত। এর কি মুখ কোনোদিনও হাসি হাসি হবে না? বেদ্যব বেটা। ভার্সিটি থেকে ফিরে এসে আয়েশা গোসল করে। ও এখনো বীরের রুমেই থাকে। শ্বশুরের সমস্ত দেখাশোনা আয়েশা নিজ হাতে করে এবং সেটা মন থেকে। গোসল শেষ করে ও মামুন হককে খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে আসলো। তারপর নিজের অর্থাৎ বীরের রুমে গিয়ে ভেজা চুলগুলো মেলে ফ্যানের নিচে বসে। এমন সময় গুটিসুটি পায়, বীর ও রুমে আসে। আয়েশা ওকে দেখতে গাল ভরে হেসে বলে, আরে বাছা, কখন আসলে? বীর আয়েশার পাশে গিয়ে বিছানার উঠে বসে। তারপর বাচ্চা বাচ্চা কথাটা কঠিন করার চেষ্টা করে বলে, একটু ছেলে দেখলেই তার সাথে হেসে হেসে কথা বলতে হয় নাকি সুন্দরী? আয়েশার ভ্রু কুঁচকে গেল। ও অবাক গলায় বলল, কি বলছো বাছা? কিছুই তো বুঝলাম না। বীর বড়দের মতো করে বলে, আমার কথাটা সব সময় মাথায় রাখবে। অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বললে তোমার সব দাঁত অকলে ঝরে পড়বে। হয়েছে হয়েছে, আমার কথা বাদ দিয়ে নিজের কথা বলো। এখনো পর্যন্ত কয়টা মেয়েকে পছন্দ হলো? জোর করে মুখটা কঠিন করে রাখা বীর লাজুক হেসে ফেলে এবং বলতে লাগে, একদম না, কারো দিকে তাকাই না আমি। আয়েশা বীরের গাল টেনে দিয়ে বলল, আদুরে বাচ্চাটা। বীর লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎ একটা কাক ডেকে উঠতে ওর হুঁশ ফিরে। নিজের মিশন ভুললে চলবে না। ও আবারও সিরিয়াস ভঙ্গিতে ফিরে এসে কাট কাট গলায় বলে, আচ্ছা, তুমি আমার রুমে থাকো কেন? তোমার কি নিজস্ব রুম নেই? তোমার রুম মানেই তো আমার রুম। বীর আবারও লাজুক হাসতে লাগলো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ও কণ্ঠটা কঠিন করে বলল, না, তুমি তোমার রুমে থাকবে। আমার রুমে শুধু আমি থাকবো। বিয়ের পর নাকি বিছানার পাশাপাশি রুমও ভাগ হয়ে যায়। তোমার তো আমার মামুর সাথে বিয়ে হয়েছে, তাই তুমি মামুর রুমে গিয়ে থাকবে। না, আমি যাব না ওই রুমে। তোমাকে যেতেই হবে। না। হ্যাঁ। না। হ্যাঁ। আয়েশা মুখটা অসহায় করে বলে, তাড়িয়ে দিবে বাছা? বীর গলে গেল, কিন্তু মনে মুখটা অন্যদিকে ঘুরিয়েই বলল, তুমি মামুর রুমে যাও। ছ্যা, তাড়িয়ে তো দিলে আমায়। বীর মুখ ঘুরালো না। আয়েশা এক এক করে নিজের জিনিসপত্র বারিশের রুমে নিয়ে যেতে লাগলো। ও চলে যেতে বীর মুখ ফেরায়। তারপর ঠোঁট উল্টে বলতে লাগলো, সুন্দরী মানুষদের কঠিন কঠিন কথা বলতে প্রচুর কষ্ট হয়। মামু তুমি খুব পচা। ড্রয়িং রুমে বারিশ আর মামুন হক বসে আছেন। বারিশ নিজের স্বভাব সুলভ গম্ভীর মুখে ম্যাগাজিন পড়ছে। অন্যদিকে মামুন হক পান সুপারি চিবোতে চিবোতে ছেলের দিকে তাকিয়ে আছেন। এভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। বারিশ ম্যাগাজিনে নজর অব্যাহত রেখেই বলল, পান সুপারিকে কি মুখের ভেতরে পিষে ফেলতে যাচ্ছ? ওদের এত নির্মমভাবে হত্যা করছো কেন? তো কি ওদের কোলে নিয়ে বসে থাকবো? ওরা তো... বারিশ জবাব দিল না। মামুন হক জবাবের জন্য কিছু সময় অপেক্ষা করার পর হাল ছেড়ে দিলেন। তারপর আবারও পান সুপারি মুখের ভেতর ব্যালেন্ডার মেশানির মতো পিষাতে লাগলেন। আরো কিছু সময় কেটে গেল। এক পর্যায়ে নীরবতা ভেঙে মামুন হক বলেন, জীবনেরই জিনিসই। সেটা তো অনেক আগেই বুঝেছি, করো প্রশ্ন। মামুন হক অত্যন্ত শীতল গলায় বললেন, আচ্ছা, তুমি এখন আর আমার পকেট মারছো না কেন? ড্রয়িং রুমে শুনছান নীরবতা। বারিশ মুখের সামনে থেকে ম্যাগাজিনটা সরিয়ে রেখে শান্ত চোখে বাবার দিকে তাকায়। কিছুক্ষণ পর দাঁতে দাঁত চেপে বলল, আমি একজন শিক্ষক বাবা। তো আমি কি বলেছি নাকি যে তুমি একটা গাধা? কি বোকা ছেলে বাবা। কি হয়েছে, প্রশ্নের উত্তর দাও। আমি এখন শিক্ষক। সে তো জানি তুমি শিক্ষক, তবে তাই বলে পকেট মারবে না
এগুলো কেমন ব্যাককেলের মতো কথা? রাত যত ঘনিয়ে আসছে আয়শার ভয় তত বেড়ে যাচ্ছে। বীর বাড়িতে যাওয়ার আগে নিজের রুমে তালা দিয়ে গেছে। আয়শা তালা দেওয়া সম্পর্কে না জেনেই নাচতে নাচতে বীরের রুমে চলে গিয়েছিল, কিন্তু ওকে সম্পূর্ণ হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। এবং এই প্রথমবার আয়শা বীরকে উদ্দেশ্য করে বলেছে, তোমার মামুকে দিয়ে তোমার পাছা আসলেই লাল করিয়ে দেওয়া উচিত। বীরকে মনে মনে কটু কথা বলা শেষে আয়শা টুকটাক ছল দেখিয়ে ড্রয়িং রুমে ঘোরাঘুরি করতে লাগলো। একবার রান্নাঘরে যাচ্ছে তো একবার ফুলদানি পরিষ্কার করছে, একবার ফ্যানের দিকে তাকাচ্ছে তো একবার সোফার সাথে আপন মনে কথা বলছে। বিলকিস বেগম আর চোখে নিজের বৌমার কাণ্ড কারখানা দেখে চলেছেন সে অনেকক্ষণ থেকে। শেষ পর্যায়ে উনি গলা খাকারি দিয়ে বললেন, বৌমা। আয়শা সোফার সাথে কথা বলা বাদ দিয়ে চমকে ওঠা গলায় বলে, জি মা। তুমি কি করছো? আসলে সোফাটা মানুষের চাপ নিতে নিতে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। বিলকিস বেগম হেসে ফেললে বলেন, তোমার হয়ে সোফাতকে আমি সান্ত্বনা দিয়ে দিব, তুমি নিজের রুমে যাও। কিন্তু মা, বীর তো রুমের দরজা লক করে চলে গেছে। আমি তোমাকে নিজের রুমে যেতে বলেছি, বীরের রুমের কথা বলছো কেন? ওটাই তো আমার রুম। মোটেও না, বিয়ে হওয়ার 2 বছর হয়ে গেছে অথচ তুমি বাড়ির সে রুমে এখনও দখল করতে পারলে না। আমি তো বিয়ের রাতেই ওনার রুম দখল করে নিয়েছিলাম। তুমি তো আমাকে লজ্জা দিলে বৌমা। আয়শার ইগোতে গিয়ে লাগে। ও বসা থেকে উঠে কাট কাট গলায় বলে, আমি আজকেই দখল করব মা। বেস্ট অফ লাক। আয়শা ইশারায় শাশুড়িকে ধন্যবাদ জানিয়ে বারিশের রুমের দিকে এগিয়ে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে বিলকিস বেগম মুচকে হাসেন। ভাব নিয়ে এগিয়ে আসলেও বারিশের রুমের সামনে এসে আয়শা চুপসে গেল। আগের বারিশকে তবুও হারানো যেত, কিন্তু এটা টিচার বারিশ, প্রচন্ড গম্ভীর, স্ট্রিক্ট আর স্বল্পভাষী। বোম মারলেও ওর মুখ থেকে আজ এরা কোনো কথা বের করা যাবে না। পাক্কা আধ ঘন্টা আয়শা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকে। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরিকল্পনাও ছিল, কিন্তু এর আগেই বাড়ির রুমের ভেতর থেকে গম্ভীর গলায় বলে, দরজায় কি বোমা সেট করছো, নাকি রুমের দরজায় প্রেমে পড়ে গেছো? আয়শা থতমত খেয়ে গেল। ও খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। দেখলো বাড়ির টি শার্ট আর ট্রাউজার পরে ল্যাপটপে কিছু একটা করছে। তা দেখে আয়শা বিড়বিড় করে বলে, সম্পূর্ণ মনোযোগ তো ল্যাপটপে, তাহলে বুঝলো কিভাবে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম? এই কি লুকাই তো কোনো চোখ আছে নাকি? আয়শা নিজের প্রশ্নের জবাব পেল না, কারণ জবাব দেয়া ব্যক্তিকে উক্ত প্রশ্ন করার মতো বুকের পাটা আয়শার নেই। ও চুপচাপ গিয়ে অগোছালো বিছানাটা সুন্দর করে গোছালো। তারপর ওয়াশরুমে চলে যায় দাঁত ব্রাশ করতে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নেওয়া ভালো গুণ, সেই গুণ আয়শার মধ্যে আছে। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে আয়শার মাথার চুল আঁচড়াতে লাগে। হুট করে ওর কেন মনে হচ্ছে বারিশের দিকেই তাকিয়ে আছে। নিজের সন্দেহ দূর করার জন্য আয়শা চৌকিতে বারিশের দিকে তাকায়। না, ওর ধারণা ভুল। বারিশের নজর ল্যাপটপে রয়েছে। আয়শা মনে মনে নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলে, ল্যাপটপের মতো প্রেমিকা থাকতে ওই অ্যানাকোন্ডা সাপ আমার দিকে তাকাবে? এটা ভাবাও দুনিয়ার সবচেয়ে বোকা কাজ। আয়শা মাথার চুলগুলো খোপা করলো, তারপর মুখে একটু পাউডার মেখে বিছানায় গিয়ে উঠে বসে। ফোনটা নিয়ে ফেসবুক চালাতে লাগে। হঠাৎ একটা পোস্টে ও চোখ আটকে গেল। স্বামী যদি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে আমার করণীয় কি? এই পোস্ট করার 2 সেকেন্ডের মাথায় আয়শা বারিশকে উদ্দেশ্য করে বলে, আপনি নিচে ঘুমাবেন? ওর প্রশ্ন করার 1 সেকেন্ডের মাথায় বারিশ জবাব দিল, প্রশ্নই ওঠে না। আমি আবার বিছানাতেই ঘুমাবো। তোমার সমস্যা থাকলে তুমি নিচে ঘুমাতে পারো। একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে বলছেন আপনি? হ্যাঁ বলছি তো। আয়শা কথা বাড়ালো না। ওই সাপের সাথে তর্ক করে লাভ নেই। তাছাড়া আয়শা নিচে ঘুমাতে ভয় পায়, তাই তো বিছানার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে থাকলো এবং মাঝখানে কোলবালিশ রেখে দিল। শোয়ার কয়েক মিনিটের মাথায় আয়শা ঘুমিয়ে পড়ে। ও ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে পারতেই বারিশ ল্যাপটপ বন্ধ করে আয়শার সম্মুখে গিয়ে মেঝেতে বসে বিছানায় থুতনি রেখে বিড়বিড় করে বলে, কতবার যে দরজা খুলে চেক করেছি তুমি রুমে আসছো কিনা, তা তুমি ক্যালকুলেটর দিয়েও হিসাব করতে পারবে না। কথাটা বলে বাড়ির সামান্য হাসে, তারপর মুগ্ধ নয়নে নিজের বইয়ের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে এলো চুল এসে আয়শার মুখের পড়তে বাড়ি সেটা খুব সযত্নে আয়শার কানে গুজে দেয়। ওর গালে আলতো করে হাত রেখে বারিশ অস্পষ্ট স্বরে বলে, আমার অ্যাডোরেবল স্নো হোয়াইট। বারিশ ওভাবেই তাকিয়ে থাকলো। আয়শা পাশ ফিরতে বারিশ মেঝে থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং আয়শার দিকে কাঁধ ফিরিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আজ 2 তারিখ, আগামীকাল বিয়ে। সন্ধ্যের দিকে আজ মেহেদি অনুষ্ঠান রয়েছে। তিশা ওসমানের একটা স্থির ছবির দিকে তাকিয়ে আছে।
এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ও স্পষ্ট স্বরে বলে, আপনাকে পাওয়া আমার জন্য অনেক খুশির একটা বিষয়, কিন্তু আমি খুশি হতে পারছি না, কারণ আপনি সেই আমাকে ভালোবাসেন না। তিশার মনটা বিষিয়ে উঠল। ওসমানের সাথে খুব একটা কথা হয় না ওর। বৃষ্টির দিনের পর থেকে ওর সাথে তিশার আর দেখাও হয়নি। তিশাও যেচে পড়ে ওসমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। হঠাৎ দরজায় খটখট আওয়াজ হতে তিশা দ্রুত ফোনটা অফ করে, তারপর দরজা খুলে দেয়। আয়শা এসেছে। তিশা ওকে দেখে সামান্য হাসার চেষ্টা করে। আয়শা ভেতরে প্রবেশ করতে করতে বলে, নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে মজা না করে তোর বিয়ে উপলক্ষে মজা করার জন্য এখানে আসলাম। জানিস না, এর জন্য ভাইয়ার সাথে আমার টানা 3 ঘন্টা ঝগড়া হয়েছে। তোরা কি এখনো ছোট নাকি? বুড়ো বয়সে এসেও ঝগড়া করতে হবে? নিজের স্বামীকে তুই বুড়ো বলতেই পারিস, তাই বলে সিঙ্গেল কমিটির সম্মানিত সভাপতিকে বুড়ো বলবি তুই? তো সাহস এত বড় বেড়ে গেছে, হ্যাঁ? তিশা মুখ ভেঙচি কেটে বলে, তোর লজ্জা শরম নেই? বিবাহিত হয়ে আর কতকাল সিঙ্গেল কমিটিতে থাকবি? আয়শা ভাব নিয়ে বলে, আমি একজন বিবাহিত সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পর বিবাহিত আম্মা হয়ে যাবি। আয়শা চুপসে গেল। ওর মধ্যে থাকা সব কৌতুক ভাব আর আত্মবিশ্বাস হারিয়ে গেল। ওর অবস্থা দেখে তিশা হাসলো। আয়শা ওর হাসি দেখে আরো লজ্জা পেয়ে গেল। তবে পর মুহূর্তে কপট রাগ দেখিয়ে বলল, এই খবরদার বাজে কথা বলবি না, আমি সিঙ্গেল। বারিশ ভাইয়া, সরি, বারিশ স্যারকে বলবো নাকি? এই না না না, গুন্ডা বারিশকে ভয় না পেলেও এই টিচার বারিশকে আমার প্রচন্ড ভয় লাগে। তার মানে আম্মা হবি? আয়শা চোখ বড় বড় করে বলে, সেটা আবার কখন বললাম? আমি সব বুঝি। বাল বুঝিস তুই। ছ্যাঃ, কি ভাষা! আয়শা মুখ ভেঙচি কেটে বলে। তিশা কিছু বলতে যাবে তার আগে মারিয়া হাঁপাতে হাঁপাতে সেখানে উপস্থিত হয়। এসেই বলতে লাগলো, আমি দেরি করে ফেললাম না তো? আয়শা ভ্রু কুঁচকে বলে, তুই কি দৌড়াতে দৌড়াতে এখানে আসলি নাকি? হ্যাঁ, বলা যায়। আয় আয় পানি খা। নিঃশ্বাসকে তো মনে হয় তিশাদের বাড়িতে রেখে এসছিস। মারিয়া চেয়ারে বসে আয়শার থেকে নেওয়া এক গ্লাস পানি এক চুমুকে খেয়ে নিল। ওর অবস্থা দেখে আয়শা বলতে লাগলো, তুই দেখি আজিম ভাইয়ার মতো লোভী রে, এত খাস কি করে? মারিয়া হঠাৎ লজ্জা পেল। আজিমের প্রসঙ্গ আসলেই ওর চোখে মুখে লজ্জা ছেয়ে যায়। তবে সেটা আয়েশা আর তিশাকে বুঝতে না দিয়ে মারিয়া বলল, তা তোর ভাই এখন কি করছে? আয়েশা হাই তুলে বলে, আজিম ভাইয়া আর অ্যানাকোন্ডা সাপের সাথে ব্যাচেলর পার্টি করবে। বিয়ে করার পর তো তিশা সব স্বাধীনতা কেড়ে নিবে। ওর কথা শুনে তিশা তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে বলে, ভালোবাসাই নিতে পারবো না, সেখানে আবার স্বাধীনতা। তিশা নিশ্চুপ থাকলো। ওর মুখের দিকে মারিয়া আর আয়েশা ক্ষণকাল তাকিয়ে থাকলো। তারপর ওরা দুজনেই একে অপরের দিকে তাকালো। একটু পর মারিয়া বলতে লাগলো, তোর কি হয়েছে বল তো? তিশা সামান্য চমকে উঠলো। একটু থেমে বলল, সেটাই তো জিজ্ঞেস করছি, ওসমান ভাইয়াকে কি তোর পছন্দ না? কি হবে? আপনাকে অপছন্দ করার তো কোনো কারণ দেখি না। তার মানে ভালোবাসিস? তিশা মারিয়ার মুখের দিকে তাকালো, তারপর আয়েশার দিকে তাকালো। একটু সময় নীরব থাকার পর বলল, হয়তো। মারিয়া বলল, তাহলে মুভ অন কেন? তিশা জবাব দেওয়ার আগে আয়েশা ব্যস্ত গলায় বলল, তুই কি কোনো কারণে চিন্তিত? কই না তো, বাড়ির কাছাকাছি তো বিয়ে হচ্ছে, এখানে চিন্তা করার মতো কোনো কারণ নেই। তাহলে কি টেনশনে আছিস? তিশা দাঁতে দাঁত চেপে বলল, শালা বাংলায় আমি চিহ্নিত না, আর ইংরেজিতে আমি কোনো টেনশন করছি না। চুপ থাক এখন। আয়েশা চুপ থাকলো না। ও গড়গড় করে বলতে লাগলো, বিশ্বাস কর, আমার কখনো দজ্জাল শাশুড়ি হবে না, আর না আমি কখনো কুন্টি ননদ হব। আবার হতেও পারি, দেখি কি করা যায়। ওসমান আজিমার বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছে। আরও কয়েকজন বন্ধু ছিল, ওরাও কিছুক্ষণ আগে ফিরে গেছে। ওরা তিনজন আজ রাতটা ছাদেই কাটিয়ে দিবে। ওসমান আকাশে ভাসমান চাঁদটার দিকে তাকিয়ে আছে। আজিম আর চোখে তা খেয়াল করে বলে, কি ব্রো, বইয়ের কথা ভাবছিস? ওসমান চাঁদের দিকে দৃষ্টি অব্যাহত রেখে বলে, না, আমি বইয়ের রূপ ব্যাখ্যা করার চেষ্টা করছি। চাঁদের তো নিজস্ব আলো নেই, তবুও চাঁদ কত সুন্দর। আর আমার বইয়ের তো নিজস্ব আলো আছে, তাহলে সে কত সুন্দরী। আজিম গলা খাকারি দিয়ে বলে, বউ পাগল হতে যাচ্ছিস তুই। বিয়ের পর কি তোকে আর খুঁজে পাবো না আমরা? না, আমি বউয়ের আঁচল ধরে বসে থাকবো। সারাদিন বউয়ের সাথে থাকলে বউকে খাওয়াবি কি? আমি কয়েকদিন না হয় বারিশের মতো বাবার পকেট পারবো। বারিশ এতক্ষণ চুপ ছিল। ওসমানের কথা শুনে অত্যন্ত শান্ত গলায় বলে, ভুলে যাস না আমি একজন শিক্ষক, আমাকে সম্মান দিয়ে চলবি। যার নিজস্ব মান সম্মান নেই তাকে সম্মান দিতে গেলে আমার বিবেকে বাদ বেড়ে।
মাফ করে দিস। বারিশ কোনো জবাব দিল না। তবে আজিম হাসতে লাগলো। ও হাসতে হাসতে ছাদের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। বলল, আজকে জীবনের শেষ হাসি হেসে নে পশুবাবু, কাল থেকে তোর স্বাধীনতা হরণ হয়ে যাবে। ওসমান বাঁকা হেসে বলে। আমি তো যেচে নিজেকে লুটিয়ে দিতে চাই। আজিম হাসতে হাসতেই বলে, তুই পাগল হয়ে গেছিস ভাই। হ্যাঁ, যেমন তুই অপরিচিতার শোকে প্রতিদিন গাছের পাতা গুনতে থাকিস, ঠিক তেমন পাগল।